হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো রয়েছেন। যে সমস্ত ভাই ও বোনেরা 2022 ও 2023 সালে প্রাইমারিতে টেট কোয়ালিফাই করেছেন এবং বর্তমানে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের অনেকের অনুরোধে আবারও আজকে দ্বিতীয় শ্রেণী থেকে একটি ক্লাস আপলোড করা হচ্ছে। বন্ধুরা, এর পূর্বে দুটি ক্লাস আপলোড করা হয়েছে, একটি প্রাক প্রাথমিক শ্রেণী নিয়ে এবং আরেকটি প্রথম শ্রেণী নিয়ে। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত ওই ভিডিও দুটি দেখেননি, অবশ্যই আপনারা ওই ভিডিও দুটি আগে দেখে নেবেন, কারণ ওই ভিডিওর সঙ্গে এই ভিডিওর প্রচুর পরিমাণে মিল রয়েছে। বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই গিয়ে দেখে নেবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুরা, তার পূর্বে একটি কথা বলি, আপনারা যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন ক্লাস 1 অর্থাৎ প্রাক প্রাথমিক শ্রেণী থেকে একদম পঞ্চম শ্রেণী পর্যন্ত যতগুলি বই রয়েছে এবং এই বইগুলি কী কারণে জন্য প্রচলিত এবং এই বইগুলির মূল বিষয়বস্তু কী আপনারা অবশ্যই জেনে যাবেন, তাহলে কিন্তু ইন্টারভিউতে অবশ্যই আপনারা 8+ পাবেন। তো চলুন এবার শুরু করা যাক। দেখুন, প্রথম প্রশ্নটি কি বলা হয়েছে, দ্বিতীয় শ্রেণীতে মোট কয়টি বই আছে এবং কি কি? তো বন্ধুরা মনে রাখবেন, দ্বিতীয় শ্রেণীতে মোট 4টি বই রয়েছে। একটি হচ্ছে সহজ পাঠের দ্বিতীয় ভাগ, আরেকটি হচ্ছে জগৎবাড়ি, আরেকটি হচ্ছে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এবং আরেকটি হচ্ছে আমার বই বলে 3টি পর্ব রয়েছে, অর্থাৎ প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব। বন্ধুরা মনে রাখবেন, একটি ইউনিট টেস্টের পর প্রথম একটি পর্ব, তারপরে আরেকটি পর্ব এবং লাস্ট ইউনিট টেস্টে তৃতীয় পর্বটি শুরু করা হয়ে থাকে। তো বন্ধুরা, এখানে যে প্রশ্নটি রাখা হয়েছে যে দ্বিতীয় শ্রেণীতে মোট কয়টি বই রয়েছে এবং কী কী, এরকম প্রথম শ্রেণীতে মোট কয়টি বই রয়েছে, প্রাক প্রাথমিক শ্রেণীতে মোট কয়টি বই রয়েছে, আপনাদেরকে 1 থেকে 5 পর্যন্ত যতগুলি ক্লাসের মোট অর্থাৎ টোটাল বই কতটা রয়েছে অবশ্যই আপনাদেরকে জানতেই হবে, নইলে আপনারা ইন্টারভিউতে ভালো পারফর্ম করতে পারবেন না। তারপরের প্রশ্নটি দেখুন, সহজ পাঠের দ্বিতীয় ভাগ থেকে একটি কবিতার নাম বলুন। বন্ধুরা, এই প্রশ্নটি খুবই ভাইটাল, এর পূর্বের ইন্টারভিউতে করা হয়েছিল অনেকজনকে। তো সহজ পাঠের দ্বিতীয় ভাগ থেকে একটি কবিতার নাম হচ্ছে হাট কবিতা। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। আপনারা অবশ্যই সহজ পাঠের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ থেকে ভালো করে কবিতাগুলি দেখে যাবেন এবং এখান থেকে আপনাদেরকে অনেক ডেমো ক্লাস করাতেও হতে পারে, তাই আপনারা সহজ পাঠের প্রথম এবং দ্বিতীয় ভাগ দুটি ভালো করে মুখস্থ করে দেখে যাবেন। তারপরের প্রশ্নটি দেখুন, সহজ পাঠ বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেছেন? তো বন্ধুরা, এর পূর্বেও এই প্রশ্নটি দেওয়া হয়েছিল যে যেহেতু প্রথম শ্রেণীতে সহজ পাঠের প্রথম ভাগটি রয়েছে, অর্থাৎ প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের অলঙ্করণ একজন ব্যক্তি করেছেন এবং মনে রাখবেন যে নন্দলাল বসু। তারপরের প্রশ্নটি দেখুন, জগৎবাড়ি বইটির অলঙ্করণ কে করেছেন? তো বন্ধুরা মনে রাখবেন যে এখানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই জগৎবাড়ি বইটি রয়েছে এবং দ্বিতীয় শ্রেণীতে জগৎবাড়ির বইটির অলঙ্করণ করেছেন সেন্টু এবং ওনার ভালো নাম হচ্ছে অজিতেশ কর। তো তারপরের প্রশ্নটি দেখুন, দ্বিতীয় শ্রেণীতে জগৎবাড়ি বইটির শিখন সামর্থ্য বলুন। বন্ধুরা, এই প্রশ্নটি বেশ টাফ প্রশ্ন এবং অনেকজনকে পূর্বের ইন্টারভিউতে করা হয়েছিল যে দ্বিতীয় শ্রেণীতে জগৎবাড়ির বইটির শিখন সামর্থ্য কী রয়েছে। তো এর যে উত্তর আপনারা এইভাবে বলবেন যে স্যার, দ্বিতীয় শ্রেণীতে জগৎবাড়ি বইটির শিখন সামর্থ্য হচ্ছে যে এই বইটিতে কিছু সমস্যার কথা উল্লেখ করা আছে এবং তার প্রতিকারের পথটি শিক্ষক মহাশয়দেরই ছাত্রছাত্রীদেরকে বলে দিতে হবে, আর বাস্তব জগতের সাথে বইটির মেলবন্ধন ঘটানোই হচ্ছে মূল উদ্দেশ্য। তার মানে এখানে যে বিষয়বস্তুটি বলতে চাওয়া হচ্ছে যে জগৎবাড়ির বইটির শিখন সামর্থ্যই হচ্ছে যে এই বইটিতে কিছু সমস্যার কথা উল্লেখ রয়েছে এবং এই সমস্যার উত্তরগুলি কী হবে তা শিক্ষক মহাশয় যখন ছাত্রছাত্রীদের ক্লাসে পড়াবেন তখন তাদেরকে বলে দিতে হবে এবং এই জগৎবাড়ির বইটির কয়েকটি মূল বিষয়বস্তু বা টপিকের নাম অবশ্যই আপনারা দেখে যাবেন।
তারপরের প্রশ্নটি দেখুন, দ্বিতীয় শ্রেণীতে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেছেন? তো মনে রাখবেন শঙ্কর বসাক। বন্ধুরা, প্রথম শ্রেণীতে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছিলেন কাঞ্চন গুহ এবং শঙ্কর বসাক, আর এখানে হবে শুধু শঙ্কর বসাক, মনে রাখবেন। ক্লাসে বাচ্চারা ভারতবর্ষের জাতীয় প্রতীক চিনতে সামর্থ্য হবে, এটি কোন শ্রেণীতে এবং কোন বইয়ে বলা রয়েছে? বন্ধুরা, এই প্রশ্নটি অনেকজনকে করা হয়েছিল এবং এর উত্তর কিন্তু অনেকেই সঠিকভাবে দিতে পারেননি। তো আপনারা মনে রাখবেন যে ক্লাসে বাচ্চারা ভারতবর্ষের জাতীয় প্রতীক চিনতে সামর্থ্য হবে, এটি কোন শ্রেণীতে এবং কোন ক্লাসে অর্থাৎ বইয়ে বলা রয়েছে? তো মনে রাখবেন যে দ্বিতীয় শ্রেণীতে এবং স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বইয়ে কিন্তু এই কথাটি বলা রয়েছে। তারপরের প্রশ্নটি দেখুন যে যুক্ত বর্ণ লেখার পদ্ধতি কোন বইয়েতে বলা রয়েছে? তো বন্ধুরা, যুক্ত বর্ণ লেখার পদ্ধতি প্রথম শুরু হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে গিয়ে, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্ব থেকেই। তো মনে রাখবেন যে এখানে যে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বইটি রয়েছে, এই স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বইয়ে কিন্তু যুক্ত বর্ণ লেখার পদ্ধতি রয়েছে। তারপরের প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, মূল্যবোধের শিক্ষা কোন বইয়েতে বলা আছে? মনে রাখবেন যে মূল্যবোধের শিক্ষা বলা রয়েছে দ্বিতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বইটিতে। তারপরের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, অনেকজনকে করা হয়েছিল এবং সঠিক উত্তরটি দেখে নিন। রাষ্ট্রীয় গান ও রাষ্ট্রীয় গীতির মধ্যে পার্থক্য বলুন। বন্ধুরা, এই প্রশ্নটি কিন্তু খুবই ভাইটাল প্রশ্ন, আপনারা জেনে যান যে রাষ্ট্রীয় গান হচ্ছে জনগণ মন, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, আর রাষ্ট্রীয় গীতি হচ্ছে বন্দে মাতরম, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। এইটুকু পার্থক্য অবশ্যই আপনারা জেনে যান। তারপরের প্রশ্নটি দেখুন যে দিস ও দ্যাটের ব্যবহার কোন শ্রেণী থেকে শুরু হয়েছে? আপনারা মনে রাখবেন যে দ্বিতীয় শ্রেণী থেকে দিস ও দ্যাটের ব্যবহার শুরু হয়েছে, অর্থাৎ কোনো জিনিস বা কোনো বস্তু যদি কাছের বোঝায় তাহলে সেটি হবে দিস এবং দূরের বোঝালে সেটি হবে দ্যাট। তারপরের প্রশ্নটি দেখুন, ভায়েল ও কনসোনেন্টের ধারণা কোন শ্রেণী থেকে শুরু হয়েছে? অর্থাৎ ভায়েল ও কনসোনেন্টের ব্যবহার কোন শ্রেণী থেকে শুরু হয়েছে? বন্ধুরা, মনে রাখবেন যে দ্বিতীয় শ্রেণী থেকেই ভায়েল ও কনসোনেন্টের ব্যবহার শুরু হয়েছে। তারপরে প্রশ্নটি দেখুন, কোন শ্রেণী থেকে প্রথম জ্যামিতিক ধারণা দেওয়া শুরু হয়েছে? মনে রাখবেন দ্বিতীয় শ্রেণী থেকেই প্রথম জ্যামিতিক ধারণা দেওয়া শুরু হয়েছে। তারপরের প্রশ্নটি দেখুন, ম্যাথ থেকে অনেকজনকে করা হয়েছিল যে শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? তো এর যে উত্তর, মনে রাখবেন যে শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সর্বদাই এর উত্তর শূন্য হবে। বন্ধুরা, তারপরের প্রশ্নটি আরও ভাইটাল, কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? তো মনে রাখবেন এর পূর্বের প্রশ্নটি করা হয়েছিল যে শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সর্বদাই ভাগফল শূন্য হবে, কিন্তু কোনো সংখ্যাকে যদি শূন্য দ্বারা ভাগ করা হয় তাহলে কিন্তু ভাগফল সর্বদাই মনে রাখবেন যে আনডিফিনাইট, অর্থাৎ অসংজ্ঞাত হবে। তো বন্ধুরা, এখানে একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি একজনকে করা হয়েছিল যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে ভাগফল অসংজ্ঞাত হবে। আপনি এই বিষয়টিকে একটু বুঝিয়ে দিন, অর্থাৎ কেন অসংজ্ঞাত হবে? তো বন্ধুরা, আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে জেনে যান। দেখুন, যদি আমরা 6কে ধরুন 3 দিয়ে ভাগ করছি, তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে হবে যে 3 দুগুণে 6, অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি যে 3 দুগুণে 6, তার মানে হচ্ছে যে দুটো 3 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 3 + 3 = 6 হবে, অর্থাৎ 6কে 3 দিয়ে ভাগ করলে এর অর্থ হচ্ছে যে দুটো 3কে যদি দুবার যোগ করা হয় তাহলে 6 হবে। কিন্তু যদি আমরা এখানে 6কে 0 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এখানে দুটো বা 1000টি বা লক্ষ লক্ষ শূন্য যোগ করলেও কখনোই আমরা 6 এই সংখ্যাটি পাবো না, তাই এটি হচ্ছে অসংজ্ঞাত বা আনডিফিনাইট। অর্থাৎ এখানে মনে রাখবেন যে কোনো সংখ্যাকে যদি শূন্য দ্বারা
ভাগ করা হয় তাহলে তার কোনো অর্থ থাকে না, অর্থাৎ অসংজ্ঞাত। বন্ধুরা, এই প্রশ্নটি অনেকজনকে করা হয়েছিল, বিশেষ করে যাদের ম্যাথ রয়েছে অর্থাৎ ম্যাথে অনার্স রয়েছে কিংবা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছেন, এই প্রশ্নটি অনেকজনকেই করা হয়েছিল। আপনারা একটু ভালো করে দেখে যাবেন। তারপরের প্রশ্নটি দেখুন, পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের সূত্রটি বলুন। বন্ধুরা দেখুন, পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের সূত্রটির অর্থাৎ এখানে অনেক যে ত্রিভুজের অঙ্কগুলি সমাধান করা যায়, কিন্তু ইন্টারভিউতে গিয়ে আপনাকে ত্রিভুজের অঙ্ক সমাধান করতে ওনারা দেবেন না। কি প্রশ্ন করা হয়েছে যে পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের সূত্রটি বলুন। তো মনে রাখবেন, এর সূত্রটি হচ্ছে যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। বন্ধুরা, এই প্রশ্নটি অনেকজনকে করা হয়েছিল। পরের প্রশ্নটি দেখুন, যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী একটি সমকোণী ত্রিভুজের একটি কোণের মান সর্বদাই কত ডিগ্রি হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা এটি জানেন আশা করি, যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী একটি সমকোণী ত্রিভুজের একটি কোণের মান সর্বদাই কিন্তু 90 ডিগ্রি হবে। তারপরের প্রশ্নটি দেখুন, একটি সুষম বহুভুজের বহিকোণের সমষ্টি কত। তো মনে রাখবেন যে একটি সুষম বহুভুজের বহিকোণের সমষ্টি হচ্ছে সর্বদাই 360 ডিগ্রি। আপনারা সুষম বহুভুজের বহিকোণের মান, অন্তস্থ কোণের মান আপনারা অবশ্যই এগুলি একটু ভালো করে দেখে যাবেন, কারণ এই টাইপের ছোট ছোট প্রশ্ন ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়। বন্ধুরা, কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে রাখি। দেখুন, যাদের স্কোর কম রয়েছে আপনারা ভালো করে প্রস্তুতি নিন, তাহলে দেখবেন ইন্টারভিউতে কিন্তু সলিড 10 নম্বর থাকে, এবং আপনারা যদি একটু ভালো করে পারফর্ম করতে পারেন, ওখানে যদি 8 বা 9+ পেয়ে যান, তাহলে আপনার স্কোর যতই কম থাকুক না কেন আপনি অবশ্যই টপ লিস্টে আপনার নামটিকে রাখতে পারবেন। কিন্তু যে সমস্ত ভাই ও বন্ধুদের দেখা যাচ্ছে যে স্কোর একটু বেশি রয়েছে এবং ইন্টারভিউতে গিয়ে মিনিমাম 3 থেকে 4 নম্বর পেয়েছেন, তাহলে কিন্তু স্কোর খুব একটা ভালো হবে না। তাই ইন্টারভিউতে যে 10 নম্বরটি রয়েছে এটি হচ্ছে আসল খেলা। এর জন্য আপনারা অনেক দিন আগে থেকে ইন্টারভিউর সমস্ত ভিডিওগুলি ফলো করুন এবং আপনারা নিজেকে প্রিপেয়ার করে তুলুন, তাহলেই দেখবেন আপনাদের যে ভবিষ্যৎ ড্রিম সেটি অবশ্যই সফল হয়ে যাবে। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যে সমস্ত ভাই ও বোনেরা এখনও পর্যন্ত এই চ্যানেলে ভিডিও দেখেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার কারণ এখনও পর্যন্ত ইন্টারভিউ রিলেটেড প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করে দেওয়া হবে, যা আপনাদের ইন্টারভিউর প্রস্তুতিকে অনেকাংশে বাড়িয়ে তুলবেন। এবং বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইকও করবেন। একটি লাইক আপনাদের কাছে কিছুই না, কিন্তু আমাদেরকে অনেক ভিডিও বানাতে মোটিভেট করে। চলুন পরের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। দেখুন, লসাগু কথাটির পূর্ণরূপ কি হবে। বন্ধুরা, এটি খুবই সহজ, কিন্তু অনেক ক্ষেত্রে এই লসাগু আর গসাগু এর পূর্ণরূপ গুলিয়ে যায়। ইন্টারভিউ হলে গিয়ে তখন কিন্তু দেখা যাচ্ছে যে নার্ভাসনেস হয়ে পড়েছেন এবং এই সহজ প্রশ্নটির উত্তর আপনি অবশ্যই ভুল করে দিয়ে দিয়েছেন। তো দেখুন, এখানে যে লসাগু এর পূর্ণরূপ সেটি হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। বন্ধুরা, এই গুণিতক এই কথাটি মনে রাখবেন, লসাগু এর পূর্ণ রূপ হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তারপরের প্রশ্নটি দেখুন, আজকের লাস্ট প্রশ্ন, যে গসাগু এর পূর্ণরূপ কি হবে। তো মনে রাখবেন যে গসাগু এর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। বন্ধুরা, এখানে গুণনীয়ক অর্থাৎ গসাগু সর্বদাই কিন্তু সমস্তটা গুণ করা হয় না। একটি গুণ করার প্রসেস বা ভাগ করার প্রসেস হচ্ছে যে সংখ্যাগুলির সঙ্গে মিল থাকবে সেটি হচ্ছে গসাগু, আর লসাগু তা নয়। লসাগুটা সমস্ত সংখ্যাগুলিকে গুণ করা হয়, তাই এটি হচ্ছে গুণিতক, এবং গসাগু যেহেতু সমস্ত সংখ্যাগুলিকে গুণ করা হয় না, এটি হচ্ছে গুণনীয়ক। তাই লসাগু এর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গসাগু এর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। বন্ধুরা, পরবর্তী সময়ে আবারও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, এবং এর পরের ভিডিওটি হবে তৃতীয় শ্রেণী থেকে। ওই ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকুন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকেই ধন্যবাদ।